সাইম খান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবাসন খাতে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিরা। তাদের তালিকায় রয়েছেন বাংলাদেশি নাগরিকও। ৩৯৪ বাংলাদেশের ২,৬৩৬ কোটি টাকা মূল্যের ৬৪১টি সম্পত্তি রয়েছে দুবাইয়ে। দুবাই আনকল্ড শীর্ষক এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও নরওয়ের সংবাদ মাধ্যম E24। ইইউ ট্যাক্স অবজারভেটরির এক প্রতিবেদনেও জানা গেছে দুবাই শহরে শতভাগ প্রস্তুত আবাসন সম্পদ কিনেছেন বা অপ্রস্তুত আবাসন সম্পদ কিনতে মনস্থ করছেন এবং যাদের কথা ফাঁস হয়েছে এমন বাংলাদেশি সংখ্যা ২০২২ সালে ছিল ৩৯৪ জন। ২০২২ সালে তারা মোট ২২ কোটি ৫৩ লাখ ডলার সম্পদ কিনেছেন। সেবার বাংলাদেশিরা মোট ৬৪১টি সম্পদ কিনেছিলেন। বিভিন্ন তথ্য ব্যবহার করে ওই প্রতিবেদনে ইইউ ট্যাক্স অবজারভেটরি তাদের ধারণার ভিত্তিতে জানিয়েছে ২০২২ সালে সর্বমোট এই সংখ্যা হতে পারে ৫৩৫ জন। সাইম খান দেশ থেকে টাকা নিয়ে দেশের ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তিরা বিদেশে সম্পত্তির পাহাড় গড়ছে, অথচ আমাদের দেশটাই কিন্তু আমরা ভাবি বা বিভিন্ন সময় বলি সিঙ্গাপুর বা কানাডার মতো হয়ে যাচ্ছে। মানে তারা কি আমাদের দেশের অর্থনৈতিক সক্ষমতা বা আমরা যেভাবে উন্নয়ন করছি এই উন্নয়ন যাত্রা তারা দেখতে পাচ্ছেন না? মানে অ্যাডভোকেট সাইম, এভাবে দেশ থেকে টাকা নিয়ে আরেক দেশে কেন তারা বসতি গড়ছে, তারা ব্যবসা খুলছে, সেখানে আমাদের দেশে কিসের অভাব দেখেন তারা? একটু বলেন যদি, 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাই আমার সহ-আলোচক হিসেবে উপস্থিত যিনি, ওনাকে শুভেচ্ছা জানাই যমুনা টিভির দর্শক শ্রোতাদের। দেখেন, এটা আমাদের একটা শ্রেণীর টেন্ডেন্সি হয়েছে যে তারা বিদেশে সম্পদ গড়ে। এটা যে গড়ছে না তা নয়, তবে একেবারে ঢালাওভাবে যদি আপনি বলেন যে আমাদের এই যে দুবাইয়ের যে রিপোর্টটা এসেছে বা সংযুক্ত আরব আমিরাতের যে রিপোর্টটা এসেছে, ঢালাওভাবে যদি আপনি বলেন যে এরা সকলেই দেশ থেকে টাকা পাচার করে নিয়ে ওখানে সম্পদ গড়েছে, সেটার সাথে আমার একটু দ্বিমত আছে। দ্বিমতটা এই কারণে, একটু আপনাকে কারেকশন দিই, আমি কিন্তু একবারও বলিনি যে তারা টাকা পাচার করে নিয়ে গিয়েছে। আমি বলেছি যে এই যে ধনাঢ্য ব্যক্তিরা বা ব্যবসায়ীরা আমাদের দেশ ছেড়ে আমাদের দেশে এই যে উন্নয়ন অগ্রযাত্রা তাদের কি চোখে পড়ছে না? তারা কেন দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসতি গড়ছে? এই সংখ্যাটা 3 দিন বাড়ছে কেন? এই দেশে কিসের অভাব দেখে? আমি আপনাকে যেটা বলি সেটা হলো বিজনেস করার প্রত্যেকটা মানুষের একটা তরিকা আছে প্রত্যেকটা দেশের, এবং প্রত্যেকটা মানুষ আপনি যদি দেখবেন যে দুবাই বা সংযুক্ত আরব আমিরাত সারা বিশ্বের একটা মানে অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠীর জন্য একটা হাব সেন্টারে পরিণত হয়েছে। এবং আপনি যদি দেখবেন যে আমাদের বাংলাদেশের যে প্রযুক্তিগত যে ব্যবসাগুলো এসেছে তা বিভিন্ন জায়গা থেকে মানুষ শুরু করেছে, ওই দেশ থেকে দেখার পরে অনুকরণের ভিত্তিতে আমাদের এখানে ব্যবসাটা হয়েছে। তার মানে আমরা যেহেতু একটা তৃতীয় বিশ্বের দেশ এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গিয়েছি, আমরা তো অবশ্যই উন্নত বিশ্বের সাথে পিছিয়ে আছি এবং উন্নত বিশ্বে ব্যবসা বাণিজ্য বা প্রযুক্তিগত জ্ঞানের দিক থেকে আগিয়ে আছে। এবং সে জায়গায় যে ব্যবসাগুলো শুরু হয়, যারা সমাজে এগিয়ে থাকে, আমি দুবাইতে অনেককেই চিনি যারা দুবাইতে বাড়ি কিনেছে বা কিনেছে, তারা বাংলাদেশ থেকে শুধুমাত্র মানে দুবাইতে গেছে এবং ওইখানে গিয়ে ব্যবসা বের করেছে এবং ওইখানে ব্যবসা করে ওইখানে জায়গা কিনেছে। আমি এরকম, এখন সবাই যে দেশের দেশের বাইরে বিদেশ থেকে মানুষ এসে বা বিদেশি কোম্পানি এসে বাংলাদেশেও ব্যবসা করতেছে। পুরো পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এখানে তো যেহেতু বর্ডার নেই, সেক্ষেত্রে যদি কেউ দেশ থেকে পাচার না করে, টাকা পাচার না করে, বাইরে গিয়ে বাইরে ব্যবসা করে সেখানে যদি ব্যবসা প্রতিষ্ঠা করে, সেক্ষেত্রে আমি খারাপ কিছু দেখি না। তবে যদি এই দেশে থেকে সবাই যদি ব্যবসা করার সুযোগ থাকতো, তাহলে সবাই যদি এই দেশে করতে পারতো, সেটা আমাদের জন্য ভালো হতো। কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সবার জন্য ব্যবসা করা বা সবার যে আকাঙ্ক্ষা থাকে সবার ব্যবসার সুযোগ করে দেওয়া। জি জি জি, মাহমুদা হাবিবা।